experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। বৃষ্টি কতটা মনোরম হয় সেটাই বলছিলাম নিজেকে নিজে। মন্টু এগিয়ে এসে বলল, বৃষ্টি মনোরম সেটা ঠিক আছে, কিন্তু আপনি এভাবে ভিজছেন কেন? জ্বর হবে তো। হায় হায়, জ্বর হলে কী হবে বলেন তো? বৃষ্টিতে না ভিজে কি বৃষ্টির মনোরমতা বোঝা যায়? তাই বলে মন্টু কথা শেষ না করে আবারও তাড়া দিয়ে বলল, চলেন চলেন, আগে তাড়াতাড়ি কাপড় পাল্টান। জ্বরের শরীরে দয়া মায়া কিছুই নেই, তার হুট করে আসতেও সময় লাগবে না, মানুষকে কাবু করে বিছানায় ফেলতেও সময় লাগবে না। মন্টু শৌখিনকে ধরে নিজের সাথে নিয়ে গেল। রাত নেমেছে ইতিমধ্যে, বাইরে এখনো বৃষ্টি। চাঁদনি পারভিনু বিবির রুমের সামনে থেকে যাচ্ছিল। পারভিনু বিবি রুমের ভেতর থেকে ডাকলো, চান্দু, আরে ওই চান্দু, এদিকে আয়। চান্দু ডাকটা শুনেই চাঁদনির মেজাজ খারাপ হয়ে গেল। সে পারভিনু বিবির ঘরে ঢুকে বিরক্ত গলায় বলল, দাদি, তোমারে না বলেছি আমায় চান্দু চান্দু বলে ডাকবা না, তারপরও কেন ডাকো? চাঁদনি ডাকতে পারো না? আরে যাহাই চাঁদনি ও হাই চান্দু, দুইটার ভিতরে কোনো ফারাক নাই। তোমারে বলছে চান্দু কি চাঁদনির সমর্থক শব্দ? কোথায় পেয়েছো তুমি? কোন বইতে লেখা আছে? আগে ছোট ছিলাম, চান্দু চান্দু ডাকছো, মেনে নিয়েছি, কিন্তু এখন বড় হয়েছি, এখন আর কিছুতেই মানবো না। আরে বড় হইছো তো কি হইছে, হাতে পায়ে লম্বা হইলেই কি আর হয়? আমাগো কাছে তো অহনো লেদা মাইয়াই রইয়া গেছো। চাঁদনির মেজাজ আরও বেশি খারাপ হলো, কিন্তু নিজেকে শান্ত রেখে বলল, কিসের জন্য ডাকছো আমায়? শোকেন রে, একটু ডাইক্কা দিয়ে দেহি। শৌখিন? শৌখিন কে আবার? আরে তোর দাদার মতো দেখতে পোলাডার কথা কই। চাঁদনি বুঝতে পারলো পারভিনু বিবি শৌখিনের কথা বলছে। বলল, ওনাকে তুমি শোকেন কেন বলছো? ওনার নাম কি শোকেন? ইতিমধ্যে ওনার নামেরও 12টা বাজিয়ে ফেলেছো। ওই একটা হইলেই হইব, তুই ডাইক্কা দে। ওনাকে ডেকে দেবো কেন? ওনাকে দিয়ে কি করবা তুমি? আরে একটু গপ সপ করতাম। ওরে আমার গপসপ, যাদের না আমি বলতে পারো না ঠিক মতো, তাদের সাথে আবার কিসের গপসপ? হ্যাঁ, চাঁদনি মুখ ভেঙে পারভিনু বিবির ঘর ছাড়লো। শৌখিনকে ডাকলো না, কিছু জানালোও না। ভাগ্যক্রমে সঞ্জুর জ্বর দেখা দেয়নি। আগে বৃষ্টিতে ভিজলে রাতের মধ্যেই জ্বরের আনাগোনা টের পাওয়া যায় তো, কিন্তু তা হয়নি। সকাল থেকে চাঁদনি, পারভিনু বিবি, মন্টু কাকাকে নিজের কপাল দেখিয়ে যাচ্ছে সঞ্জু। সবাই কপালে হাত রেখে বলছে তাপমাত্রা ঠিক আছে, হয়তো বেশি ভিজেনি বলেই জ্বরটা আসেনি। বেশি ভিজলে যে জ্বর আসতো সেটা নিশ্চিত। সঞ্জু পাখিদের খাওয়ানোর ফাঁকে ফাঁকে শৌখিনকে দেখছে। লোকটা কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে। সঞ্জু এখানে আসার আগে থেকেই ওখানে দাঁড়ানো সে। একটা লোক কীভাবে এতক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে পারে এরকমভাবে? পা ব্যথা হয় না? আচ্ছা, লোকটা জ্বর আসেনি? সে তো বেশি ভিজেছিল কালকে, তাহলে জ্বর আসলো না কেন? এমন একটা প্রশ্ন মাথায় আসতেই সঞ্জু নিজের প্রতি নিজে বিরক্ত হলো। ইদানিং কেমন বোকা বোকা টাইপের চিন্তা করছে সে। বৃষ্টিতে ভিজলেই কি আর জ্বর আসে সবার? ঝন্টু কাকার চাঁদনির তো কিছুই হয় না বৃষ্টিতে ভিজলে। অন্যদিকে সে আর মন্টু কাকা ভিজলেই হয়েছে জ্বর, সর্দি, কাশিতে জাঁপটে ধরে। এক বছর মন্টু কাকারা সে গিয়েছিল এক ফুফুর বাড়ি বেড়াতে। সেই বাড়ি থেকে আসার পথে নামে বৃষ্টি। ছাতা ছিল না সাথে। গাড়ি থেকে নেমেও অনেক দূর হেঁটে তারপর বাড়ি ফিরতে হবে। গাড়ি থেকে নামার পর তারা একটা দোকানের ছাউনির নিচে কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু বৃষ্টি কমার নাম গন্ধও ছিল না। কতক্ষণ আর এইভাবে অপেক্ষা করা যায়? মন্টু কাকা একসময় খুব দাপট দেখিয়ে বলেছিল, আরে চল, কিছুই হবে না। জ্বর তো দূরের কথা, হাঁচির বাপদাদাকে আসতে দেবো না ধারের কাছে। মন্টু কাকার কথা মতো বৃষ্টিতে ভিজেই বাড়ি ফেরা হলো সেদিন। পরদিন থেকে শুরু হলো হাঁচির বাপ দাদাদের আসা যাওয়া। একই সাথে দুজনেরই জ্বর হয়েছিল। সে এক শক্তিশালী জ্বর। সঞ্জু শৌখিনের দিকে তাকিয়ে থেকেই ভাবছিল এইসব। এর মাঝেই একটা শালিক পাখি কামড় দিল তার আঙুলে। হঠাৎ করে এমন হওয়ায় চমকে উঠল সঞ্জু। পরে যখন বুঝতে পারলো, তখন রাগ নিয়ে কয়েকখানা কথা শোনালো পাখিগুলোকে। পাখিদের খাওয়ানো শেষ হলে সঞ্জু খাঁচা নিয়ে নিজের ঘরে রেখে দিল। তারপর সব কিছু গোছগাছ করে বের হলো স্কুলে যাওয়ার জন্য। চাঁদনির গোছগাছ এখনও শেষ হয়নি। সঞ্জু বাইরে এসে দেখলো শৌখিন এখনও কদম তলায় ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। সঞ্জু এগিয়ে গেল শৌখিনের দিকে, গলায় অবিশ্বাস্য ভাব এনে বলল, বাবা রে বাবা, একটা লোক এত দাঁড়িয়ে থাকে কি করে এক জায়গায়? পা ব্যথা হয় না আপনার? নাকি রোবট আপনি? কোনো কিছু অনুভব করতে পারেন না?
শৌখিন সঞ্জুর দিকে তাকিয়ে বলল, মানুষের থেকে রোবটের জীবন খুব সহজ, তাই না? কি সব কথা বলছেন? এখানে জীবনের কথা আসছে কোত্থেকে? আর রোবটের আবার কিসের জীবন? শৌখিন চোখ সরিয়ে নিল সঞ্জুর থেকে, বলল, মানুষের জীবন হচ্ছে একটা কঠিন জিনিস। এটা খুব কঠিন। কারো কারো ক্ষেত্রে এর কাঠিন্যতা আরও বেশি। কথাটা বলেই শৌখিন আবার তাকালো সঞ্জুর দিকে। সঞ্জুকে একবার ভালো করে দেখে নিয়ে বলল, স্কুলে যাচ্ছেন? যাচ্ছি। কিন্তু একটু আগে কি বললেন আপনি? শুনতে সহজে শোনালো, কিন্তু মনে হয় কঠিন কিছু বলেছেন। সহজ কথাই বলেছি আমি। আচ্ছা। সঞ্জু হঠাৎ করে মনে পড়ার মতো করে বলল, ও, আর একটা কথা, আপনি আমার নাম কদম রানী দিয়েছেন কেন? হ্যাঁ, আবার বলেছেন আমি নাকি হুমকি দেই, কদম ফুল ধরতে দেব না বলে। কখন কাকে হুমকি দিয়েছি আমি? এ কি, এরই মধ্যে ভুলে গেছেন? এই আমাকেই তো হুমকি দিলেন। সঞ্জুর ঠিকই মনে আছে, তা সত্ত্বেও জিজ্ঞেস করলো, কবে? যেদিন আমি আপনার বেঞ্চের উপর রাখা ফুলগুলো নিয়েছিলাম সেদিন। সঞ্জু অস্বীকার করে বলল, মিথ্যে কথা, আমি কখনো কাউকে হুমকি দেইনি। শৌখিন মুচকি হাসলো। কি ব্যাপার, হাসছেন কেন? হ্যাঁ, আমাকে হাসির পাত্রী মনে হয়? আপনি কোনো কিছুই স্বীকার করেন না। কোনো কিছু? কত কি অস্বীকার করেছি আমি আপনার কাছে? প্রথম যেদিন আমি কাদামাখা অবস্থায় বারান্দায় বসেছিলাম, তখন আপনি আমায় উঁকি মেরে দেখেছিলেন, সেটাও তো স্বীকার করেননি। সঞ্জু এবারও অস্বীকার করে বলল, যে আমি করিনি তা স্বীকার করব কেন? কথাটা বলেই শৌখিনের কাছ থেকে চলে যেতে লাগলো, কিন্তু মাঝ পথে আবারও থামলো। আবারও এলো কদম গাছের তলায়। দু পায়ের পাতায় ভর করে উঁচু হয়ে কদম গাছের একটা নুয়ে পড়া ডাল থেকে ছিঁড়ে নিল দুইটা কদম। কদম দুটো শৌখিনের হাতে দিয়ে বলল, আজ থেকে কদম ফুল ধরার অধিকার দিলাম আপনাকে, অধিকার দিলাম আমাকে কদম রানী বলারও। সঞ্জু আর একটু সময়ের জন্য দাঁড়ালো না, লম্বা পা ফেলে দ্রুত চলে গেল। শৌখিন সঞ্জুর চলে যাওয়ার পানে তাকিয়ে থেকে হাসলো একটু, তারপর হাতে থাকা কদম ফুল দুটোর দিকে তাকিয়ে বলল, আসলে একজন কদম রানী আপনি। আপনি এই কদমদের মতোই স্নিগ্ধ, শুভ্র, সুন্দর। একটা অবজেকশন আছে শৌখিন ভাই। শৌখিন প্লেটে রাখা আম থেকে এক টুকরো আম মুখে পুরে বলল। কি অবজেকশন ভাই? সাব্বির বলল, ব্যাপারটা আমি আগেই নোটিশ করেছি কিন্তু বলা হয়নি। ব্যাপারটা একটু লক্ষ্য করুন। আপনি আমাকে ডাকেন ভাই, যেমন একটু আগেই ডাকলেন। অপরদিকে আমাদের মন্টু কাকাকেও ডাকেন ভাই। ব্যাপারটা অগোছালো না? একে তো কাকাকেও ডাকেন ভাই, আবার তার ভাতিজাকেও ডাকেন ভাই। ব্যাপারটা কিন্তু অগোছালোই। তো এখন কি করব? বার কয়েক চোখের পলক ফেলে বলল শৌখিন। মন্টু কাকাকে ভাই ডাকা বন্ধ করতে হবে। শৌখিন চিন্তিত গলায় বলল, ওনাকে ভাই না ডাকলে কি ডাকবো? মন্টু কাকা ডাকবেন আমাদের মতো। শৌখিন হেসে বলল, সেটা হয় না। কেন হয় না? অবাক হয়ে জানতে চাইল সাব্বির। এতদিন ধরে যাকে ভাই ডেকেছি তাকে হঠাৎ করে কাকা ডাকবো কি করে? সেটা কেমন শোনায়? তাছাড়া মন্টু ভাই একদিন আমায় বলেছিলেন ওনার নাকি এমন সম্পর্কই ভালো লাগে, যেমন আমি ওনাকে ভাই ডাকি উনিও আমাকে ভাই ডাকেন, আবার ওনার ভাইজানকে আমি ভাই ডাকি, ওনার ভাতিজাও আমাকে ভাই ডাকেন, আর অপরদিকে আবার ওনার বড় ভাইকে বলি আঙ্কেল। এটা নাকি একটা অন্যরকম সম্পর্ক, অগোছালো, বেমানান, তারপরও জোরালো সম্পর্ক। আর তাছাড়া আমারও ওনাকে কাকা ডাকতে মোটেও ভালো লাগবে না। ভাই ডাকাটাই আমাদের দুজনের সাথে যায়। সাব্বির মাথা চুলকে দ্বিধান্বিত কণ্ঠে বলল, তাই নাকি? আমার তো তেমন মনে হয় না। সাব্বির ব্যাপারটা নিয়ে একটু ভাবতে লাগলো। সঞ্জু গুনে গুনে 5টা কদম ছিল ডাল থেকে, পাতা সহ ছেড়েছে। কদম 5টা নিয়ে ঘরের দিকে গেল। শৌখিনের রুমের সামনে এসে দেখলো দরজা ভেজানো। সঞ্জু একটুখানি ফাঁক দিয়ে উকি দিল, না, নেই শৌখিন। সঞ্জু রুমে ঢুকলো। রুমে তেমন কিছুই নেই, বলতে গেলে আগেকার জিনিসপত্রই সব। অগোছালো হওয়ার মতো তেমন কিছুই নেই, তবু মনে হলো লোকটা বেশ গোছালো। তা না হলে বিছানার চাদর একটু হলেও এলোমেলো থাকতো, আলনার কাপড়গুলো এখানে সেখানে ভাঁজবিহীন ঝুলতো, আর মশারি তো একবার টানলেই খুলতো না। সঞ্জু টেবিলের কাছে গেল। টেবিলের ওপরে একটা জগ আর একটা উপর করা গ্লাস। সঞ্জু টেবিলের একপাশে হাতের কদমগুলো রাখলো, তার নিচে একটা চিরকুট রাখতে গিয়ে চিন্তা হলো একটু। ভাবলো লোকটা পড়তে পারবে তো?
সে চিরকুটটা রাখলো কদমগুলোর নিচে, তারপর বের হয়ে গেল রুম থেকে। দরজাটা টেনে বন্ধ রেখে গেল। সন্ধ্যার সময় শৌখিন এলো নিজের রুমে। দুপুরে যে বের হয়েছে রুম থেকে, এর মাঝে আর আসেনি। বিকেলে মন্টু ঝন্টুর সাথে ঘুরে বেরিয়েছে। প্রথমেই শৌখিনের চোখ পড়ল টেবিলের ওপর। কদম ফুল দেখে বেশ অবাক হলো। কে রাখলো এগুলো? একটু ভাবতেই যেন আবারও বুঝতে পারল। সে এগিয়ে গেল টেবিলের দিকে। কদম ফুলগুলো ওঠাতে নজরে পড়ল একটা সাদা ভাঁজ করা কাগজ। শৌখিনের ভ্রু জোড়া কুঁচকে গেল বিস্ময়ে। কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলল। কাগজের গায়ে ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা, এই যে এই 5টা কদম দেখছেন, এগুলো কেন দিলাম আপনাকে জানেন? ঘুষ স্বরূপ দিয়েছি। জানি না ঘুষ স্বরূপ আপনি কোন জিনিসটা বেশি পছন্দ করবেন, কিন্তু মনে হলো কদম ফুলই বেশি পছন্দ করবেন, কারণ আমি আপনাকে পাগলের মতো কদম পাতা নিয়েও ঘুরে বেড়াতে দেখেছি। তো পছন্দ হয়েছে আমার দেয়া ঘুষ? যদি পছন্দ হয় তাহলে কবে বলবেন আমাকে আপনার আসল পরিচয়? আজ, কাল, নাকি অন্য একদিন? আমি খুব করে জানতে চাই। আমার মন আকুল ব্যাকুল দুটোই হয়ে আছে আপনার পরিচয় জানার জন্য। কবে বলবেন আমাকে? শীঘ্রই বলবেন নাকি দেরিতে? দয়া করে জানাবেন আমায়, আমি অপেক্ষায় থাকব। ইতি, আপনার আসল পরিচয় জানার জন্য আকুল ব্যাকুল হওয়া মেয়েটি। সঞ্জুর এহেন পাগলামি দেখে না হেসে পারল না শৌখিন। মুখে বিড়বিড় করল, মাথা খারাপ হয়ে গেছে নাকি তার? শৌখিন আরো জোরে হেসে উঠল। মনটা বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঝন্টুর জন্য মেয়ে দেখতে গিয়ে আমার পছন্দ হয়ে গেলে আমি কি করব? হ্যাঁ, আমি তো ইচ্ছে করে পছন্দ করি না, আমার পছন্দ হয়ে যায়, এতে আমার দোষ কি? কিন্তু যদি এরকমই চলতে থাকে তাহলে তো বিরাট সমস্যা। এতে কি আর জীবনে কারো বিয়ে হবে? ধ্যাত ভূত ভাই, বলেন তো কি করা যায় এই সমস্যা থেকে বেরোতে? শৌখিন একটু ভেবে বলল, আসলেই বড় একটা সমস্যা, কিন্তু এটা প্রতিকারে কি করবেন? হ্যাঁ, একটা কাজ অবশ্য করা যায় ভাই। আচ্ছা, কি করা যায়? আপনার ভাইয়ের আগে আপনি বিয়ে করেন। মন্টু একটু গোমরাহ করে বলল, না ভাই, এটা করা যাবে না, এটা আমি একদমই পছন্দ করি না, আর বাড়ির লোকও মানবে না, সুতরাং এটা করা যাবে না। তাহলে আর কি করবেন? মন্টু করুণ চোখে তাকিয়ে বলল, সেটাই তো ভাই, কি করব এখন? কোনো একটা বুদ্ধি দিন। শৌখিন ভেবে বলল। তাহলে একটা কাজ করা যেতে পারে ভাই। মন্টু উৎফুল্ল হয়ে বলল, তাই নাকি ভাই? কি সেটা? যেহেতু আপনার ভাইয়ের জন্য পাত্রী দেখতে গেলে আপনার পছন্দ হয়ে যায়, সেহেতু আপনি পাত্রী দেখতে যাবেন না। পরশু তো আবার পাত্রী দেখতে যাওয়া হবে, ওই সময় যাবেন না আপনি। মন্টুর চেহারা একটু নিস্তেজ থেকে হঠাৎ ঝলমল করে উঠল। সে শৌখিনের পিঠে চাপড় মেরে বলল, সাবাস ভূত ভাইয়া, খুব ভালো একটা বুদ্ধি দিয়েছেন। ইস, এত সহজ একটা সলিউশন আগে কেন মাথায় এলো না? কারেক্ট, আমি পাত্রী দেখতে যাব না। ইনফ্যাক্ট আমি ঝন্টুর বিয়ে হওয়ার সময়ও উপস্থিত থাকবো না। বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসার পরে আমি আসবো, তাহলে আর কোনো ঝামেলা হবে না। কি বলেন ভূত ভাই? কিন্তু বিয়ে করে নিয়ে আসার পর যখন দেখবেন, তখন যদি পছন্দ হয়ে যায়, কি করবেন তাহলে? মন্টুর চেহারা আবারও নিস্তেজ হয়ে পড়ল। এদিক ওদিক তাকিয়ে ভাবল সে। কিছুক্ষণ পর চেহারা আবারও হাস্যোজ্জ্বল হলো। মন্টু চিন্তিত গলায় বলল, সেটা হবে না, তখন সে অন্য একজনের বউ থাকবে। অন্য একজনের বউকে পছন্দ করা যায় না। তাই? শান্ত স্বরে জানতে চাইল শৌখিন। মন্টু মাথা নাড়িয়ে বলল। হুম। তারপর বাইরের দিকে তাকিয়ে বলল, খুব ভালো বৃষ্টি হচ্ছে ভূত ভাইয়া, শীতও পড়েছে, সময়টা ঘুমানোর জন্য বেশ উপযোগী। আমারও ঘুমানো প্রয়োজন। ঘাট থেকে কত বড় একটা দুশ্চিন্তা দূর হলো বলেন তো। নিশ্চিন্তে একটা ঘুম দেওয়া প্রয়োজন এখন। মন্টু নাচতে নাচতে বারান্দা ত্যাগ করলো। কোনো বিরাট বড় ঝামেলা থেকে মুক্তি পেলে যেমন আনন্দ হয়, তেমনি আনন্দিত মন্টু। সঞ্জু শৌখিনের সাথে কথা বলার জন্য এসেছিল। মন্টুকে শৌখিনের সাথে দেখে আর বারান্দায় যায়নি, এতক্ষণ হল রুমে বসেছিল। মন্টুকে নাচতে নাচতে চলে যেতে দেখে এবার সে বারান্দায় এলো। পেছনে বসে কাশি দেওয়ার মতো করলো শৌখিনের মনোনিবেশ পাওয়ার জন্য। শৌখিন ঘাড় ঘুরিয়ে পেছন ফিরল। সঞ্জুকে দেখে আবার সোজা হয়ে দাঁড়ালো। সঞ্জু দাঁড়ালো শৌখিনের পাশে এসে। শৌখিনের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। কি দেখছে লোকটা? বৃষ্টি দেখছে? সঞ্জু জিজ্ঞেস করলো, সব সময় বৃষ্টির দিকে তাকিয়ে থাকেন কেন? আমি অনেক দিন দেখেছি আপনাকে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে। বৃষ্টিতে ভিজতেও দেখেছি, তাও আবার রাতের বেলা। রাতে খাওয়া দাওয়া শেষ হবার অনেকক্ষণ পর আপনি বৃষ্টিতে ভিজেন। কেন কেন করেন এরকম?
বৃষ্টিতে কি আছে? আর আষাঢ়ের সাথেই বা কি আছে? কেন জিজ্ঞেস করেন আষাঢ়ের আর কয়দিন আছে? সম্পর্ক কি এগুলোর সাথে আপনার? সঞ্জুর কথা শৌখিনের কানে ঢুকলো ঠিকই, কিন্তু কোনো রেসপন্স করলো না। সঞ্জুর এই মুহূর্তে লোকটাকে বেয়াদব মনে হলো। আগের মতো হলে হয়তো লোকটাকে এ নিয়ে কথা শোনাতো, কিন্তু এখন কেন যেন আর তা করতে মন চায় না। মনে হয় লোকটা কষ্ট পাবে আর নিজেরও খারাপ লাগবে। অনেকটা সময় কেটে যাওয়ার পরও যখন শৌখিন কিছু বলল না, তখন সঞ্জুই আবার বলল, আপনার ঘরে যা রেখেছিলাম দেখেছেন তো? এবার শৌখিন কথা বলল। দেখেছি। তারপর সঞ্জুর দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে আপনার দেয়া ঘুষ। তাহলে কবে বলবেন আমাকে? যদি বলি এই মুহূর্তে। সঞ্জু হক চুকিয়ে গেল। এখন? কেন, এখন শুনতে অসুবিধা আছে? না, কোনো অসুবিধে নেই, বরং সুবিধা আছে। বলুন আপনি। শৌখিন একটু হেসে চোখ সরিয়ে নিল সঞ্জুর দিক থেকে, আবারও বাইরে দৃষ্টিপাত করে বলল, না থাক, অন্য আরেকদিন বলবো। অন্য আরেকদিন কেন? আজকে যদি নাই বলবেন, তবে বললেন কেন এই মুহূর্তে বলবেন? আমি তো কথা দেইনি, বলেছি যদি। খুব কথা ঘোরান আপনি, আর পাকা পাকা কথা বলেন। আমি কিন্তু পাকা পাকা কথা বলে লোকদের একদম পছন্দ করি না। সঞ্জুর কথা শেষ হতে না হতেই শৌখিন চকিতে ঘুরে তাকালো সঞ্জুর দিকে। শৌখিনের এমন করায় থতমত খেয়ে গেল সঞ্জু। শৌখিন সঞ্জুর চোখের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করছে। সঞ্জু অবাক হয়ে শৌখিনের মুখের ওপর দৃষ্টি বোলাতে বোলাতে বলল, কি দেখছেন? শৌখিন সঞ্জুকে অবাক করে দিয়ে বলল, আপনি কি পছন্দ করেন আমায়? সঞ্জু বিস্ময়ে বিমোহিত হয়ে গেল। বলে কি লোকটা? সঞ্জুর হৃদয়ে অজানা কারণেই কাঁপতে লাগলো। যে কম্পন স্পষ্টভাবে টের পাচ্ছে সে, গলাটাও যে ক্রমশ শুকিয়ে আসছে সেটাও টের পাচ্ছে। এমন কেন হচ্ছে? সঞ্জু দ্রুত চোখ সরিয়ে নিল শৌখিনের থেকে। শ্বাস প্রশ্বাসও বোধহয় কিছুটা দ্রুত চলছে। সঞ্জু নিজের অবিশ্বাস্য মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। লোকটা কি করে? সঞ্জু আর কিছুই ভাবতে পারছে না, মস্তিষ্ক শূন্য লাগছে। শৌখিন সঞ্জুকে দেখে অবাক, সে কেবল বলল, আপনি কি? এর মধ্যেই সঞ্জু অবাক কাণ্ড করলো, এক দৌড়ে চলে গেল বারান্দা থেকে। শৌখিন অবাক হয়ে বলল, কি হলো তার? সঞ্জু নিজের রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। অস্বাভাবিক রকমের অস্থির লাগছে তার। কি বললো লোকটা? পছন্দ? সঞ্জু চোখ মুখ খিঁচে ফেললো অস্বস্তি অস্থিরতায়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। সেই চমকানির আলোতে রাতের পরিবেশ অদ্ভুত রকমের ভয়ঙ্কর লাগছে। শৌখিন ধীর পায়ে বারান্দা থেকে বাইরে নামলো। বৃষ্টির শীতল ফোঁটা ভিজিয়ে দিতে লাগলো তাকে। বুকের ভেতরের অশান্ত ছটফটানি কিছুতেই শান্ত হচ্ছে না, অস্থিরতা কেবল বেড়েই চলেছে। বুকের এক কোণে চিনচিনে ব্যথা থেমে থেমে জেগে উঠছে। এক অনিরাময় কষ্ট এটা। শৌখিন কণ্ঠে হাজারো আক্ষেপ নিয়ে বলল, ভেঙে যেতে পারে না এই ধরা বাঁধা নিয়ম, পেতে পারি না একটা দীর্ঘ সময়। এবারের মতো এখানেই থেমে যেতে পারে না এই অনিশ্চয়তার বেড়াজাল। শৌখিন চোখ বন্ধ করে ফেলল। বৃষ্টির পানির সাথে গাল বেয়ে চোখের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। রাতের এই অদ্ভুত পরিবেশ ছাড়া কেউ জানলো না, কেউ দেখলো না। একটা মানুষ জীবনে এই প্রথম কাঁদল। মন্টু পাত্রী দেখতে যাওয়ার আগের দিন সবার কাছে বলে বেড়ালো সে পাত্রী দেখতে যাবে না, কিন্তু পাত্রী দেখতে যাওয়ার দিনই শুরু হলো তার তাণ্ডব। আগের দিন রাতে তার ভালো ঘুম হলো না, কেমন দিশেহারা লাগছিল। বুঝতে পারছিল না কেন এরকম হচ্ছে, কিন্তু পরে বুঝতে পারলো আসলে তার পক্ষে পাত্রী দেখতে না গিয়ে ঘরে বসে থাকা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। তাই সে আজ সকাল থেকেই আবারও আগের মতো দৌড়াদৌড়ি শুরু করলো। খুব সকালে উঠে 10-12টা শার্ট ইস্ত্রি করলো, তারপর একটা একটা করে গায়ে দিয়ে দেখলো ঠিক কোনটাই বেশি ভালো মানায়, কিন্তু নিজেই বুঝতে পারলো না। তাই শৌখিনকে ডেকে আনলো। পরপর সঞ্জু চাঁদনিকেও ডাকলো। সবার কাছে জিজ্ঞাসাবাদ করা শেষে একটা ধূসর রঙের শার্ট বাছাই হলো। মূল সাজ তো শুরু হলো দুপুরে ভাত খাওয়ার পর। সাজগোজের ওপর কড়া নজর রাখতে আদেশ দিল সঞ্জু আর চাঁদনিকে। সাজতে সাজতেই দেরি বাঁধিয়ে দিল অনেক। সাবির সাহেব এই নিয়ে রাগারাগিও করলেন। মন্টু সেসব গায়ে মাখলো না, এই সময় মাথা গরম করে লাভ নেই। সাবির সাহেব শেষমেশ অধৈর্য হয়ে বেরিয়ে পড়লেন আগে। সাথে হেলেনা, পারভেনু বিবি আর ঝন্টুকেও নিয়ে গেলেন। তাদের অটো স্টার্ট দিয়ে চলেও গেল। তবুও মন্টুর সাজ শেষ হলো না।